শুভকামনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রসায়নের এই শ্রেণী কার্যক্রমে সুস্বাগতম। আমাদের আজকের পাঠের শিরোনাম হলো রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের তুলনা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি বোর্ড প্রশ্ন একটু লক্ষ্য করো তাহলে দেখতে পাবে উচ্চতর দক্ষতামূলক একটা প্রশ্ন এই অংশ থেকে সেট হয়ে থাকে, অর্থাৎ রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের তুলনা হতে উচ্চতর দক্ষতামূলক একটা প্রশ্ন হয়ে থাকে। একটু লক্ষ্য করো, এখানে একটা চিত্র দেওয়া আছে। দেখো, বিভিন্ন কক্ষপথ দেওয়া সৌরজগতের মতো এবং ইলেকট্রনগুলো ঘুরতেছে। চিত্র খ, এখানেও বিভিন্ন কক্ষপথ দেওয়া, তবে কক্ষপথগুলোকে n=1, n=2, n=3 এগুলো দ্বারা নির্দিষ্ট করা হয়েছে। এবং দেখো, ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ধাপান্তরিত হচ্ছে। অর্থাৎ নিঃসন্দেহে তোমরা বুঝতে পেরেছো, এটা রাদারফোর্ডের পরমাণু মডেল আর এটা বোর পরমাণু মডেল। প্রশ্নটা হলো, পরমাণুর গঠন ব্যাখ্যায় কোন চিত্রটি অধিক গ্রহণযোগ্য? তাহলে একটু লক্ষ্য করো, আমরা যদি এটার অ্যান্সারটা করি তাহলে আমরা নিশ্চয় বলতে পারি যে উদ্দীপকের চিত্র ক হলো রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ডের পরমাণু মডেল এবং চিত্র খ হলো বোর পরমাণু মডেল। বোর পরমাণু মডেল, এদের মধ্যে বোর পরমাণু মডেল অধিক গ্রহণযোগ্য। নিম্নে এর সপক্ষে যুক্তি প্রদর্শন করা হলো। হ্যাঁ, চিত্র ক হলো রাদারফোর্ডের পরমাণু মডেল আর চিত্র খ হলো বোর পরমাণু মডেল। এদের মধ্যে বোর পরমাণু মডেলটা অধিক গ্রহণযোগ্য। নিম্নে এর সপক্ষে যুক্তি প্রদর্শন করা হলো। নাম্বার 1, রাদারফোর্ডের পরমাণু মডেল এটা সাধারণ বলবিজ্ঞানের উপর প্রতিষ্ঠিত। সাধারণ বলবিজ্ঞানের উপর প্রতিষ্ঠিত, কিন্তু বোর পরমাণু মডেল এটা কোয়ান্টাম বলবিদ্যার উপর প্রতিষ্ঠিত। বোর পরমাণু মডেল প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। রাদারফোর্ডের পরমাণু মডেল এটা সাধারণ বলবিজ্ঞানের উপর প্রতিষ্ঠিত, কিন্তু বোর পরমাণু মডেলটা কোয়ান্টাম বলবিদ্যা অর্থাৎ প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। নাম্বার 2, রাদারফোর্ডের মডেল অনুযায়ী ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চতুর্দিকে বিভিন্ন কক্ষপথে ঘোরে। রাদারফোর্ডের মডেল অনুযায়ী ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চতুর্দিকে বিভিন্ন কক্ষপথে ঘোরে, কিন্তু এক্ষেত্রে স্থায়ী কক্ষপথের কোনো কথা বলা হয়নি। নিশ্চয়ই রাদারফোর্ডের মডেলের এটা একটা ত্রুটি, যে এক্ষেত্রে বলছে যে নিউক্লিয়াসের চারিদিকে বিভিন্ন কক্ষপথে ঘোরে, কিন্তু কোন স্থায়ী কক্ষপথের কথাটা এক্ষেত্রে বলা হয়নি। অপরদিকে
বোর মডেল অনুযায়ী ইলেকট্রনগুলো বোর মডেল অনুযায়ী অপরদিকে বোর মডেল অনুযায়ী ইলেকট্রনগুলো নির্দিষ্ট শক্তির কতগুলো স্থায়ী বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো নির্দিষ্ট শক্তির কতগুলো স্থায়ী বৃত্তাকার কক্ষপথে নিউক্লিয়াসের চতুর্দিকে আবর্তন করে। এই কক্ষপথগুলো শক্তি স্তর নামে পরিচিত। প্রতিটি শক্তি স্তর নির্দিষ্ট কোয়ান্টাম শক্তি সম্পন্ন। প্রতিটি শক্তি স্তর নির্দিষ্ট কোয়ান্টাম শক্তি সম্পন্ন। একটু লক্ষ্য করো যে রাদারফোর্ডের মডেল অনুযায়ী ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে বিভিন্ন কক্ষপথে ঘোরে, কিন্তু এই কক্ষপথগুলো স্থায়ী কিনা, অর্থাৎ এক্ষেত্রে স্থায়ী কক্ষপথের কোনো কথা কিন্তু বলা হয়নি। কিন্তু বোর মডেল অনুযায়ী ইলেকট্রনগুলো নির্দিষ্ট শক্তির কতগুলো স্থায়ী বৃত্তাকার কক্ষপথে নিউক্লিয়াসের চতুর্দিকে আবর্তন করে। তেমন এক্ষেত্রে স্থায়ী কক্ষপথের কথাটা বলা হয়েছে। আর এই কক্ষপথগুলো শক্তি স্তর নামে পরিচিত, আর প্রতিটি শক্তি স্তরটা নির্দিষ্ট কোয়ান্টাম শক্তি সম্পন্ন। এবার নাম্বার 3, রাদারফোর্ডের মডেলকে সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে। সৌরজগতের গ্রহগুলো তড়িৎ নিরপেক্ষ এবং পরস্পরকে কি করে? পরস্পরকে আকর্ষণ করে। কিন্তু ইলেকট্রনগুলো ঋণাত্মক আধানযুক্ত এবং এরা পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে এটা রাদারফোর্ডের মডেলের একটি ত্রুটি। তাহলে দেখো, রাদারফোর্ডের মডেলকে সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে, আর সৌরজগতের গ্রহগুলো কি? তড়িৎ নিরপেক্ষ এবং পরস্পরকে মহাকর্ষণীয় আকর্ষণ করে। কিন্তু ইলেকট্রনগুলো কিন্তু ঋণাত্মক আধানযুক্ত এবং এরা পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে এটা কিন্তু রাদারফোর্ডের মডেলের একটা ত্রুটি। বোর মডেলে কিন্তু এ ধরনের কোনো প্রস্তাব নেই। বোর মডেলে এ ধরনের কোনো প্রস্তাব নেই। এবার পয়েন্ট 4, রাদারফোর্ডের মডেল অনুযায়ী
আবর্তনকালে এই চার্জ যুক্ত ইলেকট্রন কণার অবিচ্ছিন্নভাবে শক্তি বিকিরণ করার কথা। রাদারফোর্ডের মডেল অনুযায়ী আবর্তনকালে চার্জযুক্ত ইলেকট্রন কণা অবিচ্ছিন্নভাবে শক্তি বিকিরণ করার কথা। এভাবে শক্তি হারাতে থাকলে নিউক্লিয়াসের আকর্ষণে ইলেকট্রনের কক্ষপথ সর্পিল আকারে হ্রাস পেয়ে ইলেকট্রন নিউক্লিয়াসে পতিত হবে। ফলে এ মডেলের কোনো অস্তিত্ব থাকে না। কিন্তু বোর মডেল অনুযায়ী আবর্তনকালে একটি নির্দিষ্ট শক্তি স্তরে আবর্তনকালে ইলেকট্রন কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না। একটি নির্দিষ্ট শক্তি স্তরে আবর্তনকালে ইলেকট্রন কোনো শক্তি শোষণও করবে না, বিকিরণও করবে না। ফলে এই ইলেকট্রনের নিউক্লিয়াসে পতন ঘটে না। এক্ষেত্রে ইলেকট্রনের নিউক্লিয়াসে পতন ঘটে না। এক্ষেত্রে পরমাণুর স্থায়িত্ব সুনিশ্চিত। এক্ষেত্রে পরমাণুর স্থায়িত্বটা সুনিশ্চিত। একটু লক্ষ্য করো যে রাদারফোর্ডের মডেল অনুযায়ী আবর্তনকালে চার্জযুক্ত ইলেকট্রন কণার অবিচ্ছিন্নভাবে শক্তি বিকিরণ করার কথা, কারণ এটা ম্যাক্সওয়েলের তাড়িৎচুম্বক তত্ত্বানুসারে। তাহলে এভাবে যদি শক্তি হারাতে থাকে তাহলে নিউক্লিয়াসের আকর্ষণে ইলেকট্রনের কক্ষপথ সর্পিল আকারে হ্রাস পেয়ে ইলেকট্রন নিউক্লিয়াসে পতিত হবে। ফলে এই মডেলের কোনো অস্তিত্বই থাকে না। কিন্তু বোর মডেল অনুযায়ী একটি নির্দিষ্ট শক্তি স্তরে আবর্তনকালে ইলেকট্রন কোনো শক্তি শোষণও করে না, কোনো শক্তি বিকিরণও করে না। ফলে ইলেকট্রনের এক্ষেত্রে নিউক্লিয়াসে পতন ঘটে না, অর্থাৎ এক্ষেত্রে পরমাণুর স্থায়িত্বটা সুনিশ্চিত। এরপর পয়েন্ট 5, রাদারফোর্ডের মডেল অনুযায়ী ইলেকট্রন অবিচ্ছিন্নভাবে শক্তি বিকিরণ করায়
অবিচ্ছিন্ন বর্ণালী পাওয়ার কথা। অবিচ্ছিন্ন বর্ণালী পাওয়ার কথা। হ্যাঁ, ইলেকট্রন যেহেতু অবিচ্ছিন্নভাবে শক্তি বিকিরণ করছে, এই কারণে বর্ণালীটাও অবিচ্ছিন্ন হওয়ার কথা। কিন্তু বাস্তবে বিচ্ছিন্ন বর্ণালী পাওয়া যায়। বিচ্ছিন্ন বর্ণালী পাওয়া যায়, কিন্তু বাস্তবে বিচ্ছিন্ন বর্ণালী পাওয়া যায়। বোর প্রস্তাব অনুযায়ী বা বোর মডেল অনুযায়ী এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে ইলেকট্রনের বা ইলেকট্রন স্থানান্তরিত হলে বিচ্ছিন্ন বর্ণালী পাওয়া যায়। বিচ্ছিন্ন বর্ণালী পাওয়া যায়। তার মানে দেখো যে রাদারফোর্ডের মডেলটা বাস্তবতার সাথে মিল নেই, কিন্তু বোর মডেলটা বাস্তবতার সাথে মিল। কারণ রাদারফোর্ডের মডেল অনুযায়ী ইলেকট্রন অবিচ্ছিন্নভাবে যেহেতু শক্তি বিকিরণ করে, কাজে এক্ষেত্রে অবিচ্ছিন্ন বর্ণালীটা পাওয়ার কথা, কিন্তু বাস্তবে তো বিচ্ছিন্ন বর্ণালী পাওয়া যায়, আলাদা আলাদা। অর্থাৎ বোর মডেল অনুযায়ী এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে ইলেকট্রন স্থানান্তরিত হলে আসলে বিচ্ছিন্ন বর্ণালী পাওয়া যায়, কাজে এটা বাস্তবতার সাথে মিল রয়েছে। নাম্বার 6, বোর মডেল অনুযায়ী একটি নির্দিষ্ট শক্তি স্তরে আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্দিষ্ট এবং তা h/2π এর সরল গুণিতক। বোর মডেল অনুযায়ী একটি নির্দিষ্ট শক্তি স্তরে আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগটা নির্দিষ্ট এবং তা h/2π এর সরল গুণিতক। কিন্তু রাদারফোর্ডের মডেলে কৌণিক ভরবেগের কোনো উল্লেখ নেই। রাদারফোর্ডের মডেলে কিন্তু এই কৌণিক ভরবেগের কোনো উল্লেখ নেই। এরপর নাম্বার 7, এই রাদারফোর্ডের মডেল অনুযায়ী পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করা যায় না। এই রাদারফোর্ডের মডেল অনুযায়ী কিন্তু পরমাণুর বর্ণালীটা ব্যাখ্যা করা যায় না, কিন্তু বোর মডেল অনুযায়ী হাইড্রোজেন এবং হাইড্রোজেন সদৃশ কিন্তু বোর মডেল অনুযায়ী হাইড্রোজেন এবং হাইড্রোজেন সদৃশ এক ইলেকট্রন বিশিষ্ট আয়ন সমূহের, যেমন মনে করো হিলিয়াম 2+, হিলিয়াম প্লাস, তারপরে লিথিয়াম 2+, এরা অর্থাৎ যাদের একটা ইলেকট্রন রয়েছে। এই হাইড্রোজেন এবং হাইড্রোজেন সদৃশ এক ইলেকট্রন বিশিষ্ট আয়ন সমূহের বর্ণালী ব্যাখ্যা করা যায়।
এই N2 উচ্চ শক্তি স্তর হতে N1 নিম্ন শক্তি স্তরে প্রতিটি ধাপান্তরের জন্য সৃষ্ট বর্ণালীর তরঙ্গ সংখ্যা তরঙ্গ সংখ্যা বের করার যে সমীকরণটা সেটা হলো নিউ বার ইকুয়াল RH 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। অর্থাৎ N2 উচ্চ শক্তি স্তর হতে N1 নিম্ন শক্তি স্তরে ইলেকট্রনের প্রতিটি ধাপান্তরের জন্য যে বর্ণালীটা সৃষ্টি হবে সেই সৃষ্ট বর্ণালীর তরঙ্গ সংখ্যা বের করার সমীকরণ এটা বোর মডেল অনুযায়ী নিউ বার ইকুয়াল RH 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে বোর মডেল অনুযায়ী বর্ণালীটা আসলে ব্যাখ্যা করা যায়, কিন্তু রাদারফোর্ডের মডেল অনুযায়ী পরমাণুর বর্ণালীটা ব্যাখ্যা করা যায় না। এরপর পয়েন্ট 8, এই রাদারফোর্ডের মডেল অনুযায়ী কক্ষপথের ব্যাসার্ধ, তারপর ইলেকট্রনের শক্তি, ইলেকট্রনের বেগ এগুলো নির্ণয় করা যায় না। যা বোর মডেলের সাহায্যে সহজেই নির্ণয় করা যায়। এই রাদারফোর্ডের মডেলের সাহায্যে ইলেকট্রন যে কক্ষপথ আবর্তন করছে সেই কক্ষপথের ব্যাসার্ধ, সেই কক্ষপথে ইলেকট্রনের শক্তি এবং ইলেকট্রনের বেগ, ইলেকট্রনের কৌণিক ভরবেগ এগুলো নির্ণয় করা যায় না। কিন্তু বোর মডেলের সাহায্যে সহজেই ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ, ইলেকট্রনের কক্ষপথে ইলেকট্রনের শক্তি, ইলেকট্রনের বেগ, ইলেকট্রনের কৌণিক ভরবেগ এগুলো সহজেই বোর তত্ত্বের সাহায্যে নির্ণয় করা যায়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এই দুটো মডেলের মধ্যে আসলে কোনটা বেশি গ্রহণযোগ্য। তাহলে কাজে আমরা বলতে পারি বোর মডেল অধিক গ্রহণযোগ্য। এই সকল পর্যালোচনা থেকে আমরা অবশ্যই বলতে পারি যে রাদারফোর্ড এবং বোর মডেলের মধ্যে আসলে বোর মডেলটা পরমাণুর গঠন ব্যাখ্যাটাই অধিক গ্রহণযোগ্য। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করছি তোমরা এবার এই দুটো মডেলের তুলনা করতে পারবে এবং এদের মধ্যে কোনটা অধিক গ্রহণযোগ্য সে ধরনের প্রশ্নটাও অ্যান্সার করতে পারবে। তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই ক্লাসটা এখানে শেষ করছি।